গল্পে একই সাথে দুইটা সময়কে দেখানো হয়েছে। একটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর এর সময়কাল এবং অন্যটা বর্তমান সময়। গল্পের শুরুটা হয় পুরনো দিনের একটা দৃশ্যপট দিয়ে। জমিদার শ্রীনারায়ণ মায়ের কাছে আশীর্বাদ নেন। আজ প্রথমবার তিনি একা বেহালা বাজাবেন। আশীর্বাদ নিয়ে তিনি একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার গাড়িটা থেমে যায়। নারায়ণ জিজ্ঞেস করে, বিহারী, কি হলো? গাড়ি থামালে কেন? এই সময় বাইরে থেকে নারী কণ্ঠে গান গাইতে শোনা যায়। তারপর দরজায় ঠক ঠক আওয়াজ। বাইরে ঘোমটা দিয়ে মুখ ঢাকা একটি মহিলা। নারায়ণ ভয়ে ভয়ে বলে ওঠে, বৌঠান। পরের দিন সকালবেলা নারায়ণকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার সাথে কয়েকটি বাদ্যযন্ত্র ঝুলছিল। দৃশ্যপট বর্তমান সময় আসে। 5 বন্ধু মিলে ট্যুরে বের হয়েছে। শুধু ট্যুর বললে ভুল হবে, তারা রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা করে। এবারের গন্তব্য সোনামুখী গ্রাম, যেখানে নিশিগন্ধা নামের একটা মেয়ের শ্বশুরবাড়ি। 1940 সালে রবি ঠাকুরের একটা চিঠিতে লেখা ছিল, নিশিগন্ধা তার প্রিয় গায়িকা। সেখানে আরও উল্লেখ ছিল, পরের বছর তিনি নিশিগন্ধার গান শুনতে আসবেন। দুঃখজনকভাবে পরের বছর তিনি মারা যান। তবে তার মৃত্যুর আগেই শেষ গান নিশিগন্ধার গলায় শুনেছেন। এই তথ্য জানতে পেরে নিশিগন্ধা সম্পর্কে জানতে তাদের আগ্রহ জাগে। তাই নিশিগন্ধা শ্বশুরবাড়ি গিয়ে রিসার্চ করার সিদ্ধান্ত নেয় এবং তারা সহজেই সেই সুযোগটা পেয়ে যায়, কারণ তাদের এক বন্ধু অরুণ এর গ্রামের বাড়ি সেই সোনামুখী গ্রামে। চলার পথে তাদের গাড়ি একটা টং দোকানের সামনে দাঁড়ায়। অনির্বাণ দোকানদারের কাছে জানতে চায়, এখান থেকে সোনামুখী কত দূর? দোকানদার বলে, আবার কে মরল? আসলে সোনামুখী গ্রাম থেকে শুধু মৃত্যুর খবরই আসে। ওই গ্রামে অভিশাপ আছে, সন্ধ্যা নামলে কেউ সেখানে যায় না, ঘর থেকেও বেরোয় না, দুর্গাপুজো কালীপুজো হয় না। ও গ্রামে নিশি ডাকে। সোনামুখীর কথা শুনে ড্রাইভারও রেগে যায় আর বলে যে, আপনারা তো আগে বলেননি যে সেই গ্রামে যাচ্ছেন, আপনারা ব্যাগপত্র নামিয়ে নিন, আমি যেতে পারবো না। কি আর করার, তারা একটি ভ্যান নিয়ে সোনামুখী গ্রামের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর তারা নিশিগন্ধার শ্বশুরবাড়িতে পৌঁছায়। তখন এক বৃদ্ধ কেয়ারটেকার ভোলা তাদের সঙ্গে পরিচিত হয়। তিতলি জিজ্ঞেস করে, বাড়ির লোকজন জানে তো আমরা এসেছি? ভোলা বলে, বাড়িতে তো কেউ নেই, বহু বছর ধরেই বাড়ি ফাঁকা। আমি ঘরদোর পরিষ্কার করেছি, মোমবাতি রেখেছি, এই নিন চাবি। সবাই অবাক হয়, যদি বাড়ির মানুষই না থাকে তবে তারা কার কাছ থেকে ইন্টারভিউ নেবে? তখন সবাই মিলে অরুণকে দোষারোপ করতে থাকে। অরুণ বলে, আমার যে আত্মীয়ই গ্রামে থাকে তার কাছে নিশিগন্ধার শ্বশুরবাড়ির সম্পর্কে অনেক তথ্য আছে। কাল সকালে আমরা তার ইন্টারভিউ নেব। আমি যাই একবার তার সঙ্গে কথা বলে আসি, যাতে সে কাল সকালে আমাদের সময় দিতে পারে। অনি বলে, তাহলে আমিও তোর সঙ্গে যাই। অরুণ বলে, না থাক, আমি একাই যেতে পারবো, তোরা বরং রুমগুলো গুছিয়ে নে, আর আমার আসতে দেরি হলে বলাদার বাড়ি থেকে তোরা খাবার নিয়ে এসিস। অরুণ চলে যায়। তিতলি আর রিনি একটা রুমে যায়। আয়নার পর্দা সরালে সে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, আমি এটা আগে কোথাও দেখেছি। অরুণ দরজায় কড়া নাড়ছিল। ভেতর থেকে মা জিজ্ঞেস করে, কে? অরুণ বলে, মা দরজা খোলো। মা দরজা খুলে দ্রুত তাকে টেনে ভিতরে নিয়ে আসে এবং দরজা লাগিয়ে দেয়, আর জিজ্ঞেস করে, তুই এখানে এসেছিস কেন? জানিস না এই গ্রামে তোর আসা নিষেধ? সন্ধ্যা নামার পর এখানে কি হয় জানিস না? অন্যদিকে তিতলি আর নীল ভোলার বাড়ি যাচ্ছিল খাবার আনতে। যেতে যেতে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছিল। তখন দেখা যায় একজন বুড়ি আড়াল থেকে তাদের ওপর নজর রাখছে। হঠাৎ অনির্বাণ গান গেয়ে ওঠে। বুড়ি তখন সতর্ক করে, গান গেয়েও না, গান গাইলেই ও আসবে। এই সময় তিতলির আবারও মনে হয় কেউ পেছন থেকে তাকে ডাকছে, কিন্তু ঘুরে তাকালে কাউকে দেখতে পায় না। অন্যদিকে অরুণের মা বলছে, বেহালা বাজাতে গিয়ে তোর বাবার দাদু মারা গেছে। এখনও নারায়ণ ব্যানার্জির মৃত্যুর কথা মনে পড়লে এই গ্রামের সবাই কেঁপে ওঠে। ওই নিশি তোর দাদুকে মেরে গাছে ঝুলিয়ে রেখেছিল, অর্থাৎ শুরুতে আমরা যেই রাজা নারায়ণকে দেখেছিলাম। অরুণ বলে, আমি এসব বিশ্বাস করি না। আমার জন্মের আগে আমার বাবা মারা যায়, মা হয়ে সারা জীবন তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছ। এবার এই নিশি ডাকের কথা বাদ দিয়ে একবার আমার কথা ভাবো। তিতলিরা ভোলার বাড়িতে চলে আসে। তিতলি গুনগুন করে গান গাইছিল। ভোলা রেগে বলে, কে বাইরে গান করছে? নীল বলে, তিতলি আমার বন্ধু। ভোলা সতর্ক করে বলে, এই গ্রামে গান করলে মানুষ মারা যায়। অরুণের মা তাকে বসিয়ে রান্নার ব্যবস্থা করতে যায়। তখন অরুণ একটা কাগজে লিখে রাখে, আমি কাল সকালবেলায় নিশিগন্ধার বাড়িতে যাচ্ছি, এবার তোমরা সবাই ভুল প্রমাণিত হবে। নীল এবং তিতলি খাবার নিয়ে আসে। সবাই একসাথে বসে নিশির সম্পর্কে আলোচনা শুরু করে। তারা বলে, গ্রাম বাংলায় প্রচলিত আছে একটা মেয়ে যে কিনা চাইলেই যে কারোর কণ্ঠ অনুকরণ করতে পারে। পেছন থেকে সে 3 বার ডাক দেয়, ঘুরে তাকালেই নিশি তাকে মেরে ফেলে। ওদিকে অরুণ রাজবাড়ির উদ্দেশ্যে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন পেছন থেকে তার মায়ের কণ্ঠে ডাক দেওয়া হয়,
কিন্তু সে পেছন ঘুরে দেখে সেটি অরুণের মা নয়, সে ছিল নিশি। অরুণ ভয়ে চিৎকার করতে করতে দৌড়ে পালাতে শুরু করে। তিতিলি হঠাৎ অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। সে চারপাশ খুঁজে দেখতে শুরু করে। হঠাৎ একটি দরজা খুলতেই সে অরুণের ঝুলন্ত বডি দেখতে পায়। সে তিতিলি এক চিৎকার দিয়ে ওঠে। দৃশ্যপাট আবার অতীতে ফিরে যায়। সেদিন নারায়ণের মৃত্যুর খবর শুনে তার বন্ধু মহেন্দ্র বলছিল, ও আত্মহত্যা করেনি, সে কেন সারা গায়ে তানপুন্নার তার পেছিয়ে মরবে? ওকে কেউ হত্যা করেছে, কেউ আমাদের সবাইকে দেখে ফেলেছে, সে আমাদের সবাইকে মেরে ফেলবে। এই সময় কাশী বলে, মহেন্দ্র, আমরা কিছুই করিনি। মহেন্দ্র বলে, কাশী, আমার সবথেকে প্রিয় বন্ধু মারা গেছে, আমি একটু একা থাকতে চাই। এই বলে মহেন্দ্র চলে যায় আর গিয়ে পুকুর পাড়ে বসে থাকে। সন্ধ্যা হয়ে গেছে। নুপুরেরও রিনিঝিনি পায়ে নিশি এসে তাকে ডাকে, দাদা ভাই। মহেন্দ্র ভয় পেয়ে পেছন তাকায়। সঙ্গে সঙ্গে নিশি তাকে তানপূর্ণার তার দিয়ে পেঁচিয়ে ধরে। দৃশ্যপাট বর্তমানে আসে। রাজবাড়িতে পুলিশ এসেছে। অনির্বাণ বলে, আমরা মিউজিক নিয়ে পিএইচডি করছি, রিসার্চের কাজে এখানে এসেছি। আমি অনির্বাণ, নীল, ঋতো, মেঘলা, তিতলি এবং অরুণ এসেছিলাম। আমরা গ্রুপ প্রজেক্ট করছিলাম। নিশিগন্ধা ভাদুরী এখানে ছিলেন। উনি রবি ঠাকুরের প্রিয় গায়িকা ছিলেন। ওনার বিষয়ে রিসার্চ করতে এখানে এসেছি। আর অরুণ আমাদের কিছুই বলেনি যে এটি ওর গ্রাম, ওর মা যে এখানে থাকে, কিছুই জানায়নি। আমরা বুঝতেই পারছি না কেন অরুণ এসব লুকিয়েছে। আসলে অরুণের একটা আক্ষেপ ছিল, নিশির ভয়ে ছোট থেকে তার মা তাকে দূরে রেখেছে। তাই সে চেয়েছিল যদি তার বন্ধুরা নিশির রহস্য বের করতে পারে, সে আবারও মায়ের কাছে ফিরতে পারবে। পুলিশ বলে, যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট আসছে ততক্ষণ কেউ এই গ্রামের বাইরে যেতে পারবেন না। মেঘলা অফিসারের কাছে ফোন করার অনুরোধ করে। অফিসার বলে, এখানে নেটওয়ার্ক নেই, সরাসরি থানায় যেতে হবে, নইলে গ্রামের বাইরে যেতে হবে। আমার অনুমতি ছাড়া আপাতত গ্রামের বাইরে যেতে পারবেন না। বন্ধুরা বলে, স্যার, খুনি যদি আমাদের টার্গেট করে, আমাদের সুরক্ষার ব্যবস্থা করুন। কিন্তু কোনো কনস্টেবল এখানে এই বাড়িতে থাকতে রাজি হয় না। অফিসার বলেন, সন্ধ্যের মধ্যে শহর থেকে কোনো কনস্টেবল পাঠানো হবে। অরুণের মা বলে, ওর জন্মের পর থেকে আমি ভয়ে ছিলাম, ভাবতাম যদি এই গ্রাম থেকে ওকে দূরে রাখি হয়তো বেঁচে যাবে, কিন্তু বাঁচতে পারল না। নিশি তাকে গ্রামে ডেকে নিয়ে এলো। এই বংশের কেউ যদি গান গায়, নিশি তাদের মেরে ফেলবে। আমি শুধু গল্প শুনেছি। কোনো এক সময় এই জমিদার বাড়িতে বিশাল দুর্গাপুজো বিজয় উৎসব হতো। 6 জন মিলে বাদ্য বাজিয়ে গান করতেন। মহেন্দ্র বাজাতে বাঁশি, দীপঙ্কর বাজাতে ইসরাজ, কাশীনাথ বাজাতেন খোল, হেমচন্দ্র শরৎ বাজাতেন আর নারায়ণ বাজাতে সেতারা। এই 6 জনের মধ্যে রাজশেখর ছিল রাজার একমাত্র ছেলে, যার গানের গলা অসাধারণ। নারায়ণ আর মহেন্দ্র ছিল ঘনিষ্ঠ বন্ধু। সেই বাড়িতেই একটা ছোট্ট মেয়ে থাকত, যে বৌঠানের দেখাশোনা করত। বৃষ্টি ভেজা এক রাতে ছোট্ট মেয়েটি শুকনো কাপড় নিয়ে মহেন্দ্রবাবুর কাছে দিতে যায়, কিন্তু মহেন্দ্র তার সাথে দুষ্টামি শুরু করে। নারায়ণদার দেখে রেগে যায়, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে দুজনের চরিত্র একই রকম। অরুণের মা বলতে থাকে, হঠাৎ একদিন এই গ্রামটা পুরোপুরি পাল্টে যায়, কিন্তু এর কারণ কেউ এখনও জানে না। এই কথা বলে মা চলে যায়। সকলেই এই বিষয় নিয়ে গভীর চিন্তায় পড়ে যায়। তিতিলি ঘরে ফিরে দেখতে পায় জানালার বাইরে দোলনায় একটি মহিলা শাড়ি পরে দোল খাচ্ছে এবং তার পা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তিতিলি ভয় পেয়ে যায় এবং নীলকেও দেখায়, কিন্তু নীল জানালার বাইরে কিছুই দেখতে পায় না। তিতলি অরুণের কথা বলে, ওর সারা গায়ে তানপুন্নার তার থেকে এলো। আসলে আমাদের এই গ্রামে আসাই উচিত হয়নি, এখানে না আসলে এমনটা হতো না। এদিকে শহর থেকে কনস্টেবল এসে পৌঁছায় এবং সে মনের আনন্দে বাড়ি পাহারা দিচ্ছে। সে তো আর এই গ্রামের সম্পর্কে জানে না। এবার সে খালি গলায় একটা গান ধরে এবং ভোলাকে জিজ্ঞেস করে, তোমাদের গ্রামের কোথাও কোনো পুজো মণ্ডপ দেখলাম না, এখানে কি কোনো অনুষ্ঠান হয় না? ভোলা সতর্ক করে বলে, তুমি এখানে গান করবে না, কোনো মেয়ে ডাকলে সেই ডাকে সাড়া দেবে না এবং ভুলেও পেছনে ঘুরে তাকাবে না। এই সময় তিতলির কাছে সেই বুড়িটা আসে। সে বলে, তুই তাহলে ফিরে এলি? এই দেখ নতুন দিদি, তোর জন্য তেঁতুল মাখা এনেছি। তিতলি চিৎকার করে ওঠে। সবাই চলে আসে। কনস্টেবল বুড়িকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। রাতের বেলায় আবারও সেই মেয়েটির গানের আওয়াজ শোনা যায়। তিতলি সেই সুর অনুসরণ করে ওপরের তলায় চলে যায়। যেই রুম থেকে গানের আওয়াজ ভেসে আসছে সেই রুমের সামনে দাঁড়ায়। হঠাৎ করে আওয়াজ থেমে যায়। ঘরের ভেতর থেকে দরজা খুলতে বলে কেউ সাহায্য চাইছে চিৎকার করে। তিতলি ভয়ে দৌড়ে নিচে নেমে নিজের ঘরে চলে যায়। আয়নায় নিজের চেহারা দেখে মনে হয় সে যেন আয়নায় আরেকজনের প্রতিচ্ছবি দেখেছে। কনস্টেবল আবারও গান গাইতে গাইতে বিছানা ঠিক করছিল। এ সময় পেছন থেকে কেউ তাকে ডাক দেয়, বাবি। কনস্টেবল পিছু ফিরে তাকাতেই নিশিকে দেখে ভয়ে কাঁপতে থাকে এবং শেষ অবধি কনস্টেবলও মারা যায়। অতীতের দৃশ্যে দেখা যায় দীপ ভয়ে কাচুমাচু হয়ে কান্না করছে। বন্ধুরা বলে, দীপ, তুই ভয়ে পাস না, দরজা খোল, আমরা তোর পাশে আছি। দীপ বলে, তোরা চলে যা, নারায়ণ আর মহেন্দ্রকে বৌঠান মেরেছে, আমি জানি, কেউ আমাদের আর বাঁচাতে পারবে না। এই সময় মেয়ে কণ্ঠে বলে ওঠে,
ওকে এখন একা থাকতে দাও, আমি পরে সব বুঝিয়ে বলবো। সঙ্গে সঙ্গে নূপুরের আওয়াজ বেজে ওঠে। দীপ ভয়ে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও বৌঠান। নিশি তখন দীপকে ওপারে পাঠিয়ে দেয়। তিতলি স্বপ্ন দেখছে, আয়নার ভেতর থেকে একটা মেয়ে বলছে ওকে মেরে ফেলল। তিতলি চিৎকার করে ওঠে, ওখানে কেউ আছে। মেঘলা এসে তাকে শান্ত করে বলে, কালকে তুই ভয় পেয়ে মাটিতে পড়েছিলি, নীল এসে তোকে শুইয়ে দিয়েছে, হয়তো তখনই ভয় পেয়েছিলি। তিতলি বলে, ওরা সবাই কোথায়? মেঘলা বলে, ওই কনস্টেবল মারা গেছে, তাই সবাই উঠানে। দেখা যায় সকল গ্রামবাসী তিতলিদের সবার উপর রেগে রয়েছে, কারণ তাদের এই রিসার্চের জন্যই দীর্ঘদিন পর গ্রামে আবারও মৃত্যুর খেলা শুরু হয়েছে। অফিসার বলেন, এই দুটো পোস্টমর্টম রিপোর্ট না আসা অবধি তোমরা কেউ বাইরে যেতে পারবে না। গ্রামের লোকজন সবাই চিৎকার করে বলে, এই গ্রামের কেউ ওদেরকে স্থান দেবে না, স্থান দিলে নিশি তাদের মেরে ফেলবে। ভোলাকে বলে, তুমি যদি ওদের খাবার দাও তোমাকে এক ঘরে করে দেয়া হবে। অফিসার রেগে সবাইকে বেরিয়ে যেতে বলে। ভোলা সবার সামনে হাত জোর করে বলে, অরুণবাবু আর কনস্টেবল মারা যাওয়ায় আমারই দোষ আছে। অরুণবাবু আমাকে কিছু টাকা দিয়ে এই বাড়িতে থাকার ব্যবস্থা করতে বলেছিলেন, আমি টাকার লোভ সামলাতে না পেরে এই বিপদে পড়েছি। আমার বাবা বলতেন এই বাড়িতেই নিশি থাকে, তিনি নিজে দেখেছেন। এইসব কথা শুনে নীল সেই দোতলার ঘরটি তালা খুলতে চায়। নীল মনে করে যদি ওই ঘর থেকেই কোনো আওয়াজ আসে তাহলে সেখানে কেউ লুকিয়ে আছে, এইসব ভূতের গল্প কিছুই নয়। তালা ভেঙে সবাই ঘরে ঢুকে দেখে একটা পিয়ানো আছে। তিতলি তাকিয়ে বলে, এই পিয়ানো ক্যাপ্টেন হেনরির কাছ থেকে কিনে আনা। সবাই বিস্মিত হয়, তিতলি কিভাবে জানল? তিতলি বলে, এটা আমার শাড়িতে খুব মানায়। তিতলিকে সঙ্গে নিয়ে বাইরে আসে। ঋতো বলে, তিতলি কিছু জানে না, না হলে কিভাবে পিয়ানো সম্পর্কে এসব বলল? হয়তো নিশিগন্ধার উপরও সে রিসার্চ করেই তথ্যগুলো পেয়েছে, একই ধরনের শাড়ি থাকতেই পারে। এদিকে রান্নাঘরে নীল রান্নার ব্যবস্থায় ব্যস্ত। ভোলাদার বাড়ি থেকে খাবার আসার সম্ভাবনা নাই, তাই এখনই রান্না করতে হবে। ভোলাদা বাইরে জিনিস আনতে গেলে রান্নাঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। হঠাৎ চুলার আগুন জ্বলে ওঠে, কেউ বাইরে থেকে বাঁচাও বাঁচাও চিৎকার করে। নীল অতন্দ্র হয়ে থাই করে দাঁড়িয়ে থাকে। ভোলাদা এসে বলে, তুমি জ্বালিয়ে দিয়েছ বাবা। দৃশ্য ফের বদলে যায়। বুড়িমা তিতলিকে বলে, পালায় যা এখান থেকে, অনেক দূরে চলে যা। অন্য এক রুমে অনির্বাণ সবকিছু খুঁজে বেড়াচ্ছিল, সেজন্য ফিসফিসে কোনো আওয়াজ শুনতে পায়। ফলে বন্ধুরা একসঙ্গে বসে একটি মিটিং করে। সর্বসম্মত হয় যে হয়তো সবাই হ্যালোসিনেশন দেখছে। রাতভর সবাই সাবধানে থাকতে হবে, দরকার হলে দাবো বা ছুরি কাছে রেখে দিতে হবে। সেই রাতেই সবাই এক স্থানে ঘুমায়। হঠাৎ অনির্বাণকে কেউ নিশি বলে ডাকে। অনির্বাণ উঠে বসে এবং তিথির ঘুম ভাঙে। অনির্বাণ তিথিকে সঙ্গে নিয়ে সেই দোতলার কক্ষে চলে আসে এবং পিয়ানো বাজাতে শুরু করে। অনির্বাণ তিথিকে সঙ্গে নিয়ে সেই দোতলার কক্ষে চলে আসে এবং পিয়ানো বাজাতে শুরু করে। অতীতে দৃশ্যে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এক বাড়ির সামনে এসে দাঁড়িয়েছেন। সেই বাড়ির ছোট মেয়ে খুব সুন্দর করে গান রেওয়াজ করছে। এসব কল্পনা করতে করতে তিতলি হেসে ওঠে। অনির্বাণ পিয়ানো বাজানো থামিয়ে মেয়েলি কণ্ঠে তিতলিকে বলে, সই, আমি নিশি। দৃশ্যপট অতীতে চলে যায়, যেখানে দেখা যায় একটি কুয়োর মধ্যে লাশ পাওয়া গেছে। নীল ঘুম থেকে উঠে দেখে তিতলি আর অনির্বাণ কোথাও নেই। তারা খুঁজতে শুরু করে। এদিকে অনির্বাণ তিতলিকে অজবভাবে বলে, আমাকে চিনতে পারছিস না? আমি নিশি, তোর সই। এটা শুনে তিতলি কাঁপতে থাকে। এদিকে নীল আর মেঘলা ডাকতে ডাকতে ওপরে চলে আসে। দরজা বন্ধ দেখে তা ভেঙে ভিতরে ঢুকে। ভিতরে ঢুকেই নীল অনির্বাণকে কষে এক থাপ্পড় মারে। এতে অনির্বাণ অজ্ঞান হয়ে যায়। এরপর তিতলি নীলকে জড়িয়ে ধরে। এভাবেই সকাল হয়ে যায়। সকালে তিতলির দাদু এসে বলে, ছোটবেলায় বড়দের মুখে শুনেছিলাম তাদের 6 জনের মধ্যে একজন নিশির ভয়ে পাগল হয়ে গিয়েছিল। এখন মনে হচ্ছে অনির্বাণ দাদাবাবুরও মাথা খারাপ হয়েছে। তোমরা এখান থেকে চলে যাও। মেঘলা এসে বলে, তিতলি, অনির্বাণের জ্ঞান ফিরেছে। অনির্বাণ বলে, আমার কিছু মনে নেই, কাল রাত থেকে শুধু মায়ের কথা মনে পড়ছে। পেছন থেকে অনির্বাণ শুনতে পায় কেউ বলছে, ওকে চিঠিগুলো দাও। ভয়ে অনির্বাণ চমকে ওঠে। রাত হয়ে যায়। তিতলিকে একা পেয়ে অনির্বাণ এসে বলে, কিরে, দুপুরে তুই কোনো কণ্ঠ শুনতে পাসনি? আমার পেছনে একটা মেয়ে কণ্ঠ কিছু চিঠি তোকে দিতে বলছিল। প্রতিবার এরকম কানে কিছু বললে আমার মাথা ফেটে যায়। চিঠিগুলো তোকে না দিতে পারলে আমি পাগল হয়ে যাব। আমি আজ রাতে ওই ঘরে যাব চিঠিগুলো খুঁজতে। দুজনে মিলে সেই ঘরে যায়। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি লকারে কিছু খুঁজে পায়। তখন হঠাৎ সেই বুড়িটা বলে ওঠে, ওখানে কি দেখছ? ওখানে নেই, ওই বাজনার নিচে আছে। অনির্বাণ পিয়ানোর নিচে একটি বক্স খুঁজে পায়। তার মধ্যে রয়েছে কিছু পুরনো চিঠি। তিথি একটি চিঠি খুলে পড়তে শুরু করে। প্রিয় নিশি, তাড়াতাড়ি লিখছি, সময় নেই, ক্লাসে যেতে হবে। গতকাল বড় বাজার থেকে তোর সবচেয়ে প্রিয় রং নীল রঙের বেনারসি শাড়ি নিয়েছি। অতীতের দৃশ্যে দেখা যায় এই সেই দুই বান্ধবী।
নিশি তার বান্ধবীকে কলকাতার ব্যাপারে জিজ্ঞেস করে। বান্ধবী বলে, কলকাতা তো স্বপ্নের মতো সুন্দর। নিশির জন্য নীল রং আর নিজের জন্য বেগুনি রঙের শাড়ি কিনেছে। তবে বেগুনি শাড়িটাই নিশির বেশি পছন্দ হয়েছে। এ নিয়ে দুই বান্ধবীর মধ্যে খুনসুটি চলতে থাকে। এভাবেই কেটে যায় তাদের জীবন। নিশির বিয়ে হয়ে গেছে। দুজনে গলা জড়িয়ে ধরে কাঁদছে। নিশির বান্ধবী বলে, কাঁদিস না, আমি 2 দিন পরেই তোকে শ্বশুরবাড়িতে দেখতে আসব। নিশি হেসে বলে, খবরদার, বেগুনি শাড়িটা পরে আসবি না, তাহলে তোকে আমার থেকেও সুন্দর লাগবে। দৃশ্যপট বর্তমানে ফিরে আসা। এবার বন্ধুরা সবাই সেই রুমের মধ্যে প্রবেশ করে। ঋতু বলে, আমার মনে হয় এইসব খুনগুলোই বুড়িমাই করছেন। উনি একটা ডাইনি, কালো জাদু করেন, আর আপনি বারবার এই বাড়ির মধ্যে ঢুকছেন কিভাবে? বন্ধুরা সবাই মিলে বুড়িমাকে টেনে বাইরে বের করে দিতে চায়। বুড়ি চিৎকার করে বলে, পালা, পান্না পালা, কাউকে কিছু বলবি না, আমার দিব্যি, জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যা। তিতলি চেঁচিয়ে বলে, আমার নাম পান্না নয়। বুড়ি মুচকি হেসে বাইরে বেরিয়ে যায়। সবাই অনির্বাণ আর তিতলির উপর রেগে যায়। বিশেষ করে নীল তিতলিকে হাজারটা কথা শোনাতে শুরু করে। এই দৃশ্য দেখে অনির্বাণ রেগে যায়। এ নিয়ে অনির্বাণ আর নীলের মধ্যে মনোমালিন্য শুরু হয়। হঠাৎ অনির্বাণ লক্ষ্য করে ঋতুর আশেপাশে নিশি ঘুরঘুর করছে। সে দ্রুত সবাইকে নিয়ে সেই জায়গা থেকে নামতে শুরু করে, কিন্তু হঠাৎ পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যায়। অনির্বাণ মারা গেছে। অফিসার এসে বলে, ওনার বাড়িতে খবর দিতে হবে, কারণ পোস্টমর্টেমের জন্য সই লাগবে। তিতলি বলে, আমরাই ওনার বাড়ির লোক, কারণ 7 মাস আগে ওনার মাও মারা গিয়েছেন। তিতলি মনমরা হয়ে বাড়ির ভিতরের দিকে যাচ্ছিল। ঠিক তখন নিশিকে দেখতে পেয়ে অন্য দিক দিয়ে চলে যেতে শুরু করে। অনেকটা দূর যাবার পর দেয়ালের অপর প্রান্ত থেকে দেখতে পায় একজন মহিলা ছোট্ট মেয়েকে বলছে, পান্না, এখানে কাউকে কিছু বলবি না, তোকে আমার দিব্যি পেছনের ওই জঙ্গল দিয়ে পালিয়ে যা। দৃশ্য আবারও অতীতে ফিরে যায়। আজ হিমচন্দ্রের পালা। জঙ্গলের মধ্যে হিমচন্দ্র নিজের বন্ধু কাশীর মৃতদেহ দেখতে পায়। ভয়ে সে সেখান থেকে পালিয়ে আসে। এরপর বাংলোয় ফিরে এসে চিৎকার করে বলে, বৌঠান, আমি জানি তুমি সকলকে মারছ, আমি কিন্তু এই বাড়ি জ্বালিয়ে দেব। বাড়ির কাজের লোক এসে বলে, দাদাবাবু, সপ্তাহখানেক হলো এই বাড়িতে কেউ নেই। হিমচন্দ্র বলে, বৌঠান যায়নি, রাজশেখরের নতুন বউ এখানেই ভূত আছে। কাজের লোক বলে, নতুন বউ তো বেঁচে আছে, সে কর্তাবাবুর সাথে চলে গিয়েছেন, আমি নিজের চোখে দেখেছি। হিমচন্দ্র মনে করে, বৌঠান যদি বেঁচে থাকে তাহলে ভূত হয়ে কে তাদের বন্ধুদের মারছে। বর্তমানে দেখা যায় তিতলি পান্নাকে খুঁজে খুঁজে সেই কুয়োর কাছে চলে এসেছে। বুড়িমা হেসে বলে, নতুন দিদি, তুমি আমাকে চিনতে পেরেছ? এই বলে দুজনে আলিঙ্গন করে কান্না শুরু করে। অতীতে দেখা যায় পান্না নতুন দিদিকে অর্থাৎ নিশির বান্ধবীকে ডেকে নিয়ে যায় নিশির ঘরে। নিশি জানায় যে কলকাতা থেকে ছবি আঁকার লোক আসছে, তাই বেগুনি শাড়িটা যেন তার জন্য রেখে দেয়া হয়, যাতে সে শাড়ি পরে ছবি তুলতে পারে। যাই হোক, সকলেই অনুষ্ঠানে চলে আসে, আসলে রাজশেখরের বৌভাতে। গুরুদেব আসতে পারেননি, তাই তার জন্য আজকের এই অনুষ্ঠান। সকলেই গুরুদেবের আশীর্বাদ নেয়। এরপর গানের অনুষ্ঠান শুরু হয়, যেখানে 6 জন বন্ধু খুব সুন্দর করে গান করে। মাঝপথে গুরুদেব তাদের থামিয়ে নিশিকে গান করার জন্য বলেন। নিশি গুরুদেবের আদেশ মেনে গান গাইতে শুরু করে। সবাই নিশির গানে মনোমুগ্ধ হয়। গুরুদেব আশীর্বাদ দিয়ে বলেন, এবার বিজয়া অনুষ্ঠানে আমি আসব, ওই দিন তুই গান গাইবি। পরের দিন বিকেলে 2 বান্ধবী গল্প করছিল। তারা নিশির বরকে প্রশংসা করে। তার বর গানের রেওয়াজ সম্পর্কে নিশিকে অনেক উৎসাহ দেয়। নিশি বলে, জানিস, এবার বিজয়াতে কোনো বাইরের লোককে ডাকব না, শুধু আমার 6 বন্ধু থাকবে। আমি যদি গাওয়ার সময় ভয় পাই, তুই শুধু আমার পাশেই বসে থাকবি, তাতে গা ভাঁজ হবে না। বান্ধবী বলে, এবার বিজয়াতে মনে হয় আসতে পারব না সই, বাবা বলেছেন আরও পড়তে হবে। নিশি খানিকটা অভিমান করে, কিন্তু পরক্ষণেই তাদের কথায় কথায় অভিমান মিটে যায়। এই সময় পান্না এসে নতুন দিদির হাতে তেঁতুল মাখা তুলে দেয়। তেঁতুল মাখা নিয়ে 2 বান্ধবীর মধ্যে খুনসুটি শুরু হয়। কয়েকদিন পর বিজয়ার অনুষ্ঠানের দিন সকলেই আনন্দে উল্লাস করছে। কিছুক্ষণ পর জানা যায় রবি ঠাকুর নিশির গান শুনতে আসতে পারবেন না। তিনি তার কাছে একটি চিঠি পাঠিয়েছেন এবং উপহারস্বরূপ একটি তানপুরা পাঠিয়েছেন। এই খবর শুনে নিশি কান্নায় ভেঙে পড়ে। সে আজ গান গাইতে চায় না, তবে সই অনেক বুঝিয়ে রাজি করায়। রাতের বেলা নিশি গান গাইছে, দূর থেকে সই এই সব কিছু আড়ালে দেখে হঠাৎ করে গান থেমে যায়। কিছু একটা দেখে মেয়ে ভয়ে আঁতকে ওঠে।
বর্তমানে পান্না বলে, জানো দিদি, আমার চোখের সামনেই ওরা বলেছিল সেই ঘোষাল বাড়ি জ্বালিয়ে দেবে। আমি অনেক দিন প্রার্থনা করেছি যাতে ওরা মা ঠাকুরনের বাড়িটা জ্বালিয়ে দিতে না পারে, না হলে তুমি কোথায় যাবে? তুমি আর মা ঠাকুরনে চলে যাওয়ার পর আমি একদম ঘুমাইনি। এই বলে পান্না তিতলির কোলে ঘুমিয়ে পড়ে। এতক্ষণে সবাই খুঁজতে খুঁজতে তাদের ওই স্থানে চলে আসে। পরবর্তীতে পুলিশ বলে, এবার হেড অফিস থেকে লোক আনতে হবে। এতগুলো হত্যাকাণ্ড হয়েছে, এত রহস্যময় ঘটনা ঘটছে, এর সমাধান তো করতেই হবে, তবে সবার আগে আপনাদের এখান থেকে সরাতে হবে। তিতলি বলে, না, কেউ কোথাও যাবে না। কোনো প্রশ্ন না করে আমাকে একটা সাহায্য করবে তোরা? ভোলাদা সেই চিঠির বক্সটা নিয়ে আসে। তিতলি বলে, আসছে কাল আমরা এখানে একটা বিজয়া অনুষ্ঠান করব, আর সেই অনুষ্ঠানে একজনকে এই বাড়িতে আনতেই হবে। রহস্যের গোলক ধাঁধাই রেখে আজকের কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সিরিজের পরের পার্টে হয়তো এই কাহিনীর আসল রহস্য উন্মোচিত হবে। পরের পার্ট এখনও রিলিজ হয়নি। রিলিজ হলে অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার।